স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকের সাথে আছি আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় নূতন কলম। পৃথিবীর ইতিহাসটা দিন দিন পুরনো হচ্ছে এবং এর পেছনে মূলত কাজ করছে কিন্তু নতুনরা। আমাদের সাহিত্য তেমনি সমৃদ্ধ হচ্ছে নতুনদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে এবং এটি এগিয়ে যাচ্ছে দিন দিন। এই নতুনদের নিয়ে আজকে আমাদের আয়োজন, যারা লেখালেখিতে বাংলাদেশের সাহিত্য চর্চায় নিজেদের সমৃদ্ধ করছেন দিন দিন, তাদের নিয়ে আজকে আমাদের আয়োজন। এবং আমরা ইতিমধ্যে বিষয়টি বলেছি, নূতন কলম। আমরা স্বাগত জানাবো স্টুডিওতে তিন তরুণ লেখক কবির। সাথে রয়েছেন পিয়াস মজিদ, লেখক প্রাবন্ধিক, রয়েছেন রহিমা আফরোজ মুন্নি, তিনি কবি, এছাড়াও রয়েছেন ইকতিজা আহসান, কবি, প্রাবন্ধিক এবং তিনি মূলত গবেষণাধর্মী অনেক লেখা আমি তার পড়েছি অনেক সময়। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমেই আমরা যেহেতু বইমেলা চলছে এবং এই বইমেলা ঘিরেই আমাদের আসলে বিভিন্ন সময় আয়োজন করে থাকি, আপনারা সবাই যেহেতু লিখছেন, বইমেলায় আপনাদের অনেকের বই, দুইজনের বই এসেছে বছর। আপনার এসেছে একটা কুয়াশা ভেজা কুয়াশা ক্যাফে এবং আপনার এসেছে উড্ডিন নদীর গান। তো সেই বইমেলায় এবার প্রতি বছরই আমরা এনজয় করি, যেমনটি একটু আগে বলছিলেন ইকতিজা হাসান। এবার পিয়াস মজিদ, আপনার কাছে শুরুতে জানতে চাইব কেমন লাগছে এবারের বইমেলাটা? এবারের বইমেলাটা প্রতিবারই আমরা যে মেলার জন্য অপেক্ষা করি, তো সেই রকম আমাদের লেখক পাঠক সবারই দেশ জুড়ে এবং বাংলা ভাষার সবারই অপেক্ষা থাকে এই বইমেলাকে ঘিরে। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে যে এই 21-এর মেলায় বিদেশ থেকে যারা বাংলা ভাষায় চর্চা করেন তারা কিন্তু মেলা উপলক্ষ করে এখানে আসেন। এটা একটা শুধু আর গ্রন্থ বিকিকিনির মেলাতে নেই, একটা সাংস্কৃতিক বিশাল একটা যোগাযোগ এবং জাগরণের ভিতরে যুক্ত হয়েছে এই পর্বটা। তো এই মেলাতে আমাদের যেই চারদিকে রাজনৈতিক এবং সামাজিক যে পরিস্থিতি ছিল সেটাতে অনেকটা কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল। তো পরে আমরা দেখলাম যে গত মাস জুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু মেলা হচ্ছে এবং তারুণ্যের যে বিশাল একটা যুক্ততা, এটা একটা আমি মনে করি যে তাৎপর্যপূর্ণ দিক, যে সমস্ত বাধা অপেক্ষা করে বইয়ের জন্য মানুষ আসছে, মিলিত হচ্ছে, বই নিচ্ছে। এবং বই তো আর শুধু আক্ষরিকভাবে মলাটবদ্ধ একটা জিনিস নয়, এটার সাথে আর অনেক বিষয় জড়িত, জ্ঞানের বিষয়, তার সাথে চাঞ্চল্যের বিষয়, যোগাযোগের বিষয়। এই মানব যোগাযোগটা বইয়ের মাধ্যমে যেভাবে সম্ভব, বইমেলা এটাকে 21-এর বইমেলা এটাকে অনেক এগিয়ে নিয়ে যায়। এবং এইবারের মেলায় ঘিরেই তো আসলে মূলত আমাদের বাংলাদেশের সাহিত্যটা অনেকটা এটা ঘিরেও হয়। হ্যাঁ, সেটাই। এবং দেখা গেছে যে আরো কিন্তু অনেক মেলা হচ্ছে, কিন্তু 21-এর মেলায় যে বিশেষ একটা আবেগ পুরো জাতির এবং লেখক পাঠক সবার, সেই জায়গাটা থেকে কিন্তু এই অপেক্ষাটা ছিল এই মেলাকে ঘিরে প্রতিবারের মতো। এবং আমি মনে করি যে এই মেলাটাতে প্রত্যাশার চেয়েও অনেক বেশি আমরা উদ্দীপনা এবং উৎসাহ, এবং শেষ পর্যন্ত এই যে শেষ পর্যায়ে চলে এসেছে সেই জায়গায় আমরা কিন্তু পাঠক লেখক সবারই একটা বিপুল অংশগ্রহণ এবং উদ্দীপনা লক্ষ্য করেছি। লেখা যেহেতু আসছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর রহিমা আফরোজ মুন্নি, আপনার কাছেও একই প্রশ্নটাই রাখতে চাই যে বইমেলা আসলে কেমন উপভোগ করছেন? হ্যাঁ, খুব আসলে ওই যে পিয়াস ভাই বললেন, যতটা ভেবেছি ভাল লাগবে না বা অবরোধ হরতালের কারণে লোকজনের মানে জয়েন করাটা, কিন্তু আসলে সেটা আস্তে আস্তে একদম মানে সবাই সব ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রচুর লোকজনের সমাগম, কেনা বেচা, তারপর যাকে বলে লেখক সাহিত্যিক পাঠক এদের মিলন মেলা, এইসব ব্যাপারগুলো একদম যেমনটি চেয়েছি তেমনটি পেয়েছি। ইকতিজা হাসান, আসলে মেলা শুরু হওয়ার আগে যে শঙ্কাটা ছিল, যে মানে পলিটিক্যাল আনরেস্টের কারণে যে শঙ্কাটা ছিল যে মেলা কিভাবে হবে না, মানে একটা আতঙ্ক, সেই জায়গা থেকে আমরা অনেকটা বেরিয়ে গিয়ে আমরা মেলাটা প্রতিবার যেভাবে এনজয় করি বা প্রতিবার যেভাবে মেলাটাকে আমরা উপভোগ করি বা যেভাবে জনসমাগম দেখা যায়, এবারও আমার কাছে ঠিক সেম মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে যে একটা যে মানে আনওয়ান্টেড একটা যে সিচুয়েশন আছে, সেটা আমার কাছে কখনোই মনে হয় না। প্রতিদিন আমি মেলায় গিয়েছি, সবার সাথে দেখা হয়েছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে। তো মানে এবং মেলার জন্য আমাদের যে একটা প্রতীক্ষা থাকে, অপেক্ষা থাকে, সেটা মানে বেশ মানে ছিল এবং এবারও বেশ এনজয় করেছি বা এখনো করছি। মানে মেলা শেষ হয়ে যাচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে আর কি। পিয়াস মজিদ, আপনার কাছে আসতে চাই যে আমরা তো মেলার কথা বললাম,
একটু বলতে চাই যে আমাদের যারা লিখছি তাদের প্রথম প্রকাশের একটা অনুভূতি থাকে, যে আপনার যখন প্রথম বই আসলো বা যে প্রবন্ধ হতে পারে, সেই যে সেটা কি মনে পড়ে যে সেই যে জায়গাটা, হ্যাঁ, সেটা সেখানে যেমন অনেকটা লড়াইয়ের জায়গাও থাকে। অবশ্যই এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেমন আমার 2009 সালে প্রথম বই বের হয়, কবিতার বই নাচ প্রতিমার লাশ। এবং এই যে এখন আমরা যে সিচুয়েশনে আছি 5-6 বছর পরেও এসে দেখছি 2009 থেকে 15 সাল, তো ওই বইটা যখন বের হয় প্রচন্ড উদ্দীপনা এবং আগ্রহ ছিল, আমার প্রতিদিনই আসতাম মেলায়। এবং দেখা গেল যে 25 তারিখে এই যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয়ে গেল, বিডিআর বিদ্রোহের যে ঘটনাটা, এবং পুরো মেলায় একটা থমথমে পরিস্থিতি, দেশের পরিস্থিতির ছাপ ওখানেও পড়লো। তো ওই স্মৃতিটা খুব মনে পড়ে যে এর পেরিয়েও অনেক এসেছেন তরুণরা, বিশেষ করে তরুণদের এই অংশগ্রহণটাই আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হয়। আর বই প্রকাশের আবেগটা তো আছে, যার প্রথম বই বেরোচ্ছে তার যে আবেগটা বইমেলাকে ঘিরে, সেটা আমার মনে হয় কখনো ভোলার নয়। তো এটা যেমন ঢাকার তরুণদের হয়, ঢাকার বাইরেরও তরুণ আছে আমাদের অনেক বন্ধুরা যারা লিটল ম্যাগাজিনের চর্চা করেন, এবং দেখা যাচ্ছে যে কক্সবাজার থেকে, গাইবান্ধা থেকে, সুনামগঞ্জ থেকে অনেকে কিন্তু মেলা উপলক্ষ করে আসছেন। এটা কিন্তু একটা অন্যরকম আবেগ এবং আবহ, যে মেলাকে কেন্দ্র করে তার প্রথম বই প্রকাশ হচ্ছে, এবং ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে এই মেলাতেই উনি আসছেন এবং তার প্রথম বইয়ের স্মৃতিটুকু, রেশটুকু নিয়ে আবার ফিরে যাচ্ছেন। মুন্নি, আপনার কাছে আসতে চাই যে আপনার মধ্যে প্রথম বইটা ছিল আলী নৈফের হারানো বাগান, এটা গত বছর বেরিয়েছিল 2014। সেটার গল্পটা একটু শুনতে চাই, প্রথম সৃষ্টির আনন্দটা সেটা। হ্যাঁ, প্রথম বই নিয়ে তো আমার মানে প্রচন্ড একটা উত্তেজনা যাকে বলে ভীষণ ছিল, কিন্তু একটু আশাহতের ব্যাপার ঘটেছিল। মানে যেই দিন আসার কথা ছিল, মানে প্রকাশক আমাকে বললেন, তো মানে সেই দিন সকালবেলা জানলাম যে আসবে না। ওটা আমার জন্য একটু দুঃখজনক ছিল আর কি। ওটা তো আসলো, হ্যাঁ, পরে আসলো, তাও প্রায় 3-4 দিন পরে। তো ওই জায়গাটাকে একটু হোঁচট খেয়েছি, আর না হয় সব ঠিকঠাকই ছিল। প্রথম বই হিসেবে আমি ভালোই সাড়াও পেয়েছিলাম, সেটাও মনে পড়ে, গত বছরেরই ঘটনা। এছাড়া মোটামুটি এবারও সময় মতো বই এসেছে, যখন বলেছে তখনই পেয়েছি, এই আর কি। ইতিহাস আছেন প্রকাশনার দিক থেকে, মানে প্রকাশিত হিসেবে কোনটা প্রথম আপনার ছিল? আমার প্রথম বই হচ্ছে মাটিলগ্ন ঘুম, 2008 2008 সালে বের হয়। সেটা সম্পর্কে একটু জানতে চাই, যে আসলে সেই শুরুর গল্পটা। মাটিলগ্ন ঘুম আমি আসলে এটা মানে আমার আব্বা মারা যান 2007 সালে আর কি। তো আমি বই করার তখন মানে আমি ভাবছিলাম যে বইটা তখন হয়তো আব্বা মারা না গেলে বইটা আর একটু পরে করতাম। তো তখন আমি ওই ওই আব্বাকে উৎসর্গ করে বইটা তখন আমি করি আর কি, আব্বা এবং আম্মাকে উৎসর্গ করেছিলাম। আর প্রথম বইয়ের একটা উত্তেজনা, যেমন মুন্নি যেমন বলেছেন, এটা সকলেরই থাকে আর কি। এটা একদম মানে মোরাললেস একটা ইউনিভার্সাল একটা ইমোশন, সকলের ভেতরে এটা কম বেশি এবং প্রকাশ না হলে প্রথম হয়তো কারো প্রকাশ হলো না, কিন্তু লিখলো, বাসায় লিখলো, তারও কিন্তু একটা ভীষণ উত্তেজনা। তারও যখন ছাপার অক্ষরে সে নামটা দেখে, এই যে একটা বিষয়, এটা আমার মনে হয় একটা মানে একটা চিরন্তন বিষয় আর কি। লেখালেখির সাথে যারা যুক্ত তাদের সাথে আমার মনে হয় যে পার্থিব একটা অনুভূতি। পত্রিকার পাতায় হলেই হয়, লিটল ম্যাগ হোক যাই হোক, মানে ছাপার হরফে প্রথম প্রিন্ট যেটাকে বলে আর কি। আমার প্রথম মনে পড়ে, আমি প্রথমে একটা চিঠি লিখেছিলাম পত্রিকার পাতায়, ইন্টারমিডিয়েট যখন পড়ি। ওইটা আমাকে আসল জীবন, আমি সাংবাদিকতায় চলে আসলাম শুধু চিঠি ছাপার কারণে। তো এই লেখালেখির জায়গাটাও তো ঠিক এরকম, যে আপনার এই যে অনুপ্রেরণার জায়গা, বা আপনি লেখালেখিকে এগিয়ে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আসলে কি কাজ করে, কোন ফ্যাক্টরগুলো কাজ করে? হ্যাঁ, এটা তো যেটা মুনিয়াপা এবং ইফতিজা হাসান বললেন, যে আসলে একটা অপার্থিব অনুভূতি, যে আমার যে ব্যক্তি জন্ম এবং বিকাশ, সেটার ফলে একজন লেখক যখন তার সাধারণ প্রক্রিয়ার বাইরে সে নিজের আরেকজন স্রষ্টা হয়ে ওঠে, শিল্প স্রষ্টা। সেই শিল্প সৃষ্টির প্রক্রিয়া শুধু লেখালেখি নয়, যারাই নানান ধরনের সৃজনশীল মাধ্যমে আছেন, তার ওই মাধ্যমটার জন্মদান, বিকাশ, এটা কিন্তু একটা ঐন্দ্রজালিক অনুভব আর কি। সেটা ঠিক গণনীয় না বা গাণিতিকভাবে এটার কোনো পরিমাপক নেই যে বোঝানো যাবে। তো সেই ব্যাপারটা প্রত্যেক লেখকের সৃষ্টির আদি থেকে যারা সৃষ্টিশীল মাধ্যমে জড়িত, তাদের প্রত্যেকের ভিতরেই সেই অনুভবটাই কিন্তু আমরা এখন ছাপার হরফে বা হাল আমলে আমরা অনলাইনে দেখতে পাই। যে তারপরেও কিন্তু এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে অনলাইনের এইরকম আমরা যখন মুহূর্তে মুহূর্তে স্ট্যাটাস দিচ্ছি বা লেখা শেয়ার করছি, তারপরেও কিন্তু ছাপার হরফের সেই এটা কিন্তু রয়ে গেছে এখনো। আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা, যখন আমরা অনলাইনে সক্রিয় আছি, কিন্তু তারপরেও দেখছি কিন্তু যে প্রচুর বই বেরোচ্ছে এবং ছাপার হরফে মুদ্রিত বইয়ের অনলাইনে আকাঙ্ক্ষাটা পিয়াস বলছেন ঠিক আছে, ওইখানে একটা ব্যাপার আছে, কিন্তু ছাপার অক্ষরের যে একটা আবেদন, সেটা রয়ে গেছে। এইটা কিন্তু আসলে অনলাইনে আমি কখনো পাই না ব্যক্তিগতভাবে। আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি ঘটে, আমি কখনো পাই না। একটা বিষয় থাকে যে অনেকে হয়তো মানে শখ করে দু একটা লেখা, আর কেউ তো আপনি লেখক হতে চাই, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা এখানে যারা আপনারা হাজির হয়েছেন সবারই সেই জায়গাটা আছে যে আপনারা লেখক, কবি হতে চান। সেই জায়গাটায় সেই চ্যালেঞ্জটা একটু যদি বলতেন। মানে আমি আগের প্রসঙ্গে আসি, এর বাইরে কিন্তু আমি ব্যক্তিগতভাবেই কাউকে চিনি
মানে লিখে বছরের পর বছর ফেলে রাখেন। হ্যাঁ, ওনারা কিন্তু ছাপান না, এই ধরনেরও কিছু আছেন। ম্যান টু ম্যান আসলে ভ্যারি করে। মানে ছাপান না, এটা কি সবসময় হয় যে সে নিজের ইচ্ছাতেই ছাপাচ্ছেন না, মানে না না, বা ছাপান না। হ্যাঁ, ছাপানোর ওনাদের অত সুযোগও আগ্রহ, একটা ওনারা বিষয়। লিখে যান, সেটাও শুধু তো কেবল লিখে যান। সেটা অন্য ধরনের এক ধরনের অনুভূতি হয়তো ওনাদের ভালো লাগে। মানে আমি আমার ক্ষেত্রে বলছি না, কিন্তু অনেকে আবার এমনও আছেন। এরকমই কি হয় যে আমাদের দেশে অনেক সময় শোনা যায় যে প্রকাশক পাওয়াও আসলে অনেক ক্ষেত্রে কঠিন, মানে সেই ঝামেলার মধ্যে অনেকে যেতে পারেন না, এরকম কি ঘটনা ঘটে আপনার? হ্যাঁ, সেটা তো আছে। তরুণদের একটা প্রকাশকের অভিজ্ঞতা কাছে আছে। যে ধর্ণা দেওয়া, তারপরে যে যাকে বলে যে সুক্তলি ক্ষয় করা, অনেকের হয়তো এগুলো করতে ইচ্ছে করে না। কারণ আমাদের এই জায়গাটা তো খুবই ক্রিটিক্যাল। প্রকাশক আর লেখকদের যে এই যে একটা যোগাযোগের ব্যাপারটা আর কি কিছুতেই হয়ে ওঠে না ঠিকঠাক মতো। সবারই একটা বাজে অভিজ্ঞতা, বিশেষ করে প্রথম বই নিয়ে তো আমার ধারণা কম বেশ সবারই এই ব্যাপারটাই একটা বাজে অভিজ্ঞতা প্রকাশকদের থেকে বিভিন্ন এবং রকম। অনেক সময় আমরা এটাও জানি অনেক জনপ্রিয় এখন যারা লেখক তাদেরও তো সেই স্ট্রাগলটা হ্যাঁ, ছিল, সেটা দিয়ে আসতে সেটা হবে। নিশ্চয়ই আপনাদেরও কাজ করে যে আসলে এটাই শেষ নয়, আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। একটি আছে না? এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এর আগেও স্ট্রাগলটা ছিল, কিন্তু স্ট্রাগলটা এখন সময়ের সাথে সাথে নতুন মাত্রা পেয়েছে আর কি। যেমন ধরেন আমি আমার গল্পের বইটা সর্বশেষ গত বছরে বের হয়েছে, এটা শেষ পর্যন্ত আমি নিজে করেছি আর কি। আমার শেষ পর্যন্ত আর এটা থাকে না, প্যাশনসটা ছিল না যে আমি প্রকাশকদের কাছে যাব বা দের কাছে বলবো যে ভাই আমি একটা বই করব, আমার বইটা দেখেন। বা আমি একটা জিনিস লিখি আমার জায়গা থেকে, আমার কনফিডেন্ট থেকে লিখি। সেই জায়গাটায় আমি প্রকাশককে বলবো যে দেখেন আমি একটা গল্প লিখেছি, এটা আপনার কাছে মানে সমর্পণ করলাম, দেখেন এটা আপনি ছাপতে পারেন কিনা, ছাপার মতো হয়েছে কিনা। এই যে বিচারের যে জিনিসটা তার কাছে অর্পণ করা, এই জিনিসটা আমার কাছে ঠিক ওইভাবে মনে হয় না। এই জন্য আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম যে নিজের বই নিজে করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে কমিউনিকেশন। এখন বলা হয় যে কমিউনিকেশনের যুগ, এটা বলা হয় যাদের সাথে প্রকাশকদের সাথে সম্পর্ক ভালো বা যারা একটু মানে কি বলবো যে খুব মানে অন্তর্মুখী না, একটু বহির্মুখী, এদের সাথে যোগাযোগ ভালো, এদের সাথে প্রকাশকদের একটা সম্পর্ক আছে, এদের বই হয়। আমি আবার ওদিক থেকে একটু খুব অন্তর্মুখী, প্রকাশকদের সাথে যোগাযোগ আমার খুবই কম। আচ্ছা, কবিদের বা লেখকদের ক্ষেত্রে এই প্রবণতাটাই তো বেশি থাকার কথা, একটু মানে চুপচাপ থাকা বা মেশা। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, তার একটা বিরতি নিতে হবে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন নিশ্চয়ই। আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম নতুনদের লেখালেখি, তাদের স্বপ্ন এবং চ্যালেঞ্জ নিয়ে। রহিম আফরোজ মুন্নি, আপনার কাছে একটু আসতে চাই। আপনার এবছর বইমেলায় বোধহয় একটা কবিতার বই বের হয়েছে, উড্ডিন নদীর গান। আমরা শুরুতেই যদি একটা কবিতা শুনতে পারি তাহলে মন্দ লাগবে না। কবিতাটি শিরোনাম ক্রমশ হয়ে ওঠা। মধ্যজামের তারাটি সশব্দে আছড়ে পড়ল চালে। সত্যিকারের সতীত্বের মুহূর্ত তখন। নিজেকে দুমড়ে মুচড়ে তৈরি করছো স্বাচ্ছন্দ্যের জন্য, অথবা বিঘ্নহীন করছো সৃষ্টির সুযোগ। একাত্ম শব্দ ছলকে গড়িয়ে ধীরে তোমার মানবীয় আত্মা হারিয়ে যাচ্ছে অভিমানী শরীরে। বেশ, পালাও তবে, এখন তুমি ভারহীন। সমস্ত দিনের ক্লান্তির হলদেটে ছোপ ছোপ দাগ রাত্রিতে গুটিয়ে নিয়েছিলে। জানি, ঠিক উদাসীন তো নও। শরীরের দাবি বুঝতে শিখেছ, স্বাদও। ঘর সংসার করতে চাও মন দিয়ে, ইঙ্গিত বুঝতে শিখেছ, শব্দও। আর এই সমস্ত প্রস্তুতির প্রহর অধিকার করে রাখে সব, সুন্দর স্তনে শিশুর খাদ্য পর্যন্ত। ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা বিরতির আগেও একটু কথা বলছিলাম, সেটা যে জনপ্রিয় লেখকদের পাঠকদের ক্ষেত্রে দেখা যায় যে জনপ্রিয় লেখক যারা পরিচিত হয়েছে তাদের দিকে তাদের নজরটা একটু বেশি থাকে, খোঁজে বই, অমুকের বই আছে কিনা। সেক্ষেত্রে আপনারা নতুন যারা লিখছেন, এটা তো নিশ্চয়ই এই যে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। এটা আসলে কিভাবে এটা আপনারা দেখেন? আসলে প্রথম থেকে তো আর কেউ জনপ্রিয় হয় না, প্রথম ওই প্রক্রিয়াটা কিন্তু সকলেরই পার হতে হয়। তো সুতরাং যেটা দেখতে হবে এখন আমাদের সবচেয়ে যেটা আতঙ্কের বিষয়, যে পত্রিকা খুললেই মেলার মাসে আমরা যে বাহারি বিজ্ঞাপন দেখি, যে এই চটকদারিত্ব এবং বিজ্ঞাপনের ভিড়ে আমার প্রকৃত ভালো বইটি লেখক পাঠক সবার জন্য এটা একটা চ্যালেঞ্জের বিষয় যে কিভাবে খুঁজে পাবো। এবং বিশাল এই যে বিজ্ঞাপনী দুনিয়া সব ক্ষেত্রেই সক্রিয় আছে, সেটা জ্ঞানতাত্ত্বিক যে জায়গা, বইয়ের জায়গায়, এটাতে এটার প্রভাবটা কিন্তু খুবই মারাত্মক এবং সুদূর প্রসারী। তো একটা জাতির উপর যখন এটার মানে চটকদার প্রভাব যদি পড়ে, সেই প্রভাবটা তো নিশ্চয়ই পড়ছে যারা পাঠক হয়ে উঠছেন, যারা লেখালেখি করছেন তাদের কাছে। এবং অনেকে কিন্তু হতোদ্যম হয়ে যাচ্ছেন যখন দেখছেন যে এত হাজার হাজার বইয়ের ভিড়ে
বিজ্ঞাপনের অভাবে তার বইটি হয়তো ওই জায়গায় পাঠকের কাছ পর্যন্ত, কাঙ্ক্ষিত পাঠকের হাত পর্যন্ত পৌঁছতে পারলো না। তো অনেক ক্ষেত্রে কিন্তু নিরুদ্যম হয়ে যাচ্ছেন। তো সেই জায়গাটা তো একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় যে আমার পাঠকের কাছে যেতে হলে বা ওই প্রক্রিয়ায় যেতে হলে এই বাধাটা কিন্তু অতিক্রম করতে হচ্ছে। সেই জায়গায় আমি মনে করি যে বিজ্ঞাপনের কিছু মানে দায়বদ্ধতাও থাকা উচিত, যে আমি এই বিজ্ঞাপনটা শুধুমাত্র এর বিনিময়ে প্রকাশ করলাম। সেই ক্ষেত্রে পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম এবং সব ধরনের সাথে প্রকাশক সবার আমার মনে হয় যে একটা দায়বদ্ধতার পরিসরও গড়া উচিত, যে টেক্সটাই শুধু আমি ছাপবো তা না, এটার ভিতরে কি আছে, কারণ জাতির বিকাশের সাথে তো এটা জড়িত। সেটা হয়তো অদূর ভবিষ্যতে সম্ভব কিনা আমি বলতে পারছি না। ইকতিসার হাসান, আপনি যদি এই বিষয়টা বলতেন। হ্যাঁ, এই বিষয়টা আমি আসলে এইভাবে দেখতে চাই যে পাঠক আসলে দুই ক্যাটাগরির আর কি। একটা হচ্ছে সিরিয়াস পাঠক, আর একটা হচ্ছে মানে আমি বলবো যে গড় পাঠক আর কি, অ্যাভারেজ পাঠক। আর বইয়ের দুটা ভাগ তো আছে, যে বা রাইটার্সদের, যে পপুলার রাইটার বা পপুলার রাইটিং, আর একটা হচ্ছে যে সিরিয়াস রাইটিং। এখন বিষয় হচ্ছে যে পাঠক কি চাচ্ছে। সিরিয়াস পাঠক সে কিন্তু সিরিয়াস বইটার খোঁজ ঠিকই রাখে, আর যে পপুলার রাইটিংসে যে মানে মজে থাকে বা যে ওইটাই চায় সে কিন্তু ওইটাকেই খুঁজে নেবে। আর পিএস যেটা বলেছেন ঠিকই আছে, যে প্রচুর বিজ্ঞাপন বইমেলার মধ্যে দেখা যায়, যে সব সিরিয়াস পত্রিকা মানে প্রচুর মানে কার্তি এরকম পত্রিকায় প্রচুর এমন বইয়ের বিজ্ঞাপন থাকে যাদেরকে আমরা এই বইমেলার বাহিরে অন্য সময় তাদের নামও শুনি না। কিন্তু এতে আমি মোটেও শঙ্কিত না। আমি জানি যে মানে এই বইগুলো হয়তো তারা মানে এই যে মানে যে ওপেন মার্কেট ইকোনমি, সেখানে তারা এই বইগুলো তারা করবেই, এবং এর মধ্যে থেকে সিরিয়াস বইও বের হচ্ছে, এবং সিরিয়াস বইয়েরও কিন্তু বিক্রি বাটা ভালো। আমি যতদূর খবর রাখি আর কি, তাতে আমার মনে হয় না যে সিরিয়াস বই কম বিক্রি হয়, ভালো বিক্রি হয়। কবিতার ক্ষেত্রে একই বিষয়টা খাটে। নবীন আফরোজ মুন্নি, আপনি যদি এই চ্যালেঞ্জটা একটু বলতেন। না, আমার মনে হয় বই বের হলে একদম মার মার কাট কাট বিক্রি হতে হবে এমন কোনো কথা নেই। আমি লিখে যাচ্ছি, আমি যদি কনফিডেন্ট থাকি, আমি যদি ভালো লিখি, উদ্দেশ্য ভালো থাকে, এর একটা ভালো ফল হবেই। আর পাঠকের রুচি অনুযায়ী লিখতে হবে এটা আমি মনে করি না, বরঞ্চ পাঠকের রুচিটাকে কিভাবে আরো বেহতর করা যায় এইটার দিকে আমাদের নজর থাকা দরকার। এবং সেটা আসলে লেখালেখি তো আসলে নিরন্তর একটা মানে হ্যাঁ, চেষ্টার জায়গা, সেই চেষ্টাটা নিশ্চয়ই সবার থাকতে হয়। হ্যাঁ, এটা তো ইর্তিজা ভাই এবং মুনিয়াপা যেটা বলেন উভয়ই সত্য, যে ওই বিষয়টা কিন্তু সেই উদ্দেশ্য মাথায় নিয়ে তো আর কেউ লিখবে না। তার নিজের দায়বদ্ধতা এবং তার নিজের কাছ থেকে নিজের আন্তর্তাগিতেই কিন্তু তিনি লিখবেন, এবং এই জায়গা থেকে তার অভিমুখটা যত দূর যাবে সে পর্যন্ত কিন্তু তার পর্যায়টা অতিক্রম করে তার সৃষ্টিগুলো আমরা ক্রমাগত পাবো। এবং এর পথে নানান প্রতিবন্ধকতার মধ্যে এটাও একটা প্রতিবন্ধকতা, কিন্তু ওই সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু সেটা দূর হবে। এবং ওই যেটা বলা হলো যে পাঠকের রুচিটাকে উন্নত করাও কিন্তু এই সাহিত্যেরই কাজ বা সৃষ্টিশীলতারই কাজ। সেটা কিন্তু এই সৃষ্টির প্রক্রিয়া বা এই বইগুলোর মধ্য দিয়েই হবে। লেখকরা বা এই যে আজকে নতুন কলমের কথা বলছেন, যে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু পাঠকের রুচিরও বিকাশ হবে, এবং আমাদের যে বৃহত্তর সৃজনশীলতা বা মননশীলতা যাই বলি সেটা একটা নতুন মাত্রা পাবে। একটা বিষয় যে ধরেন হুমায়ুন আহমেদকে যদি আমরা বিবেচনায় আনি, তিনি বলা হয়ে থাকে যে বাংলাদেশে পাঠক তৈরিতে তার একটা বড় অবদান ছিল, এবং সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো একটা বড় অংশের পাঠক তো তৈরি হয়েছে, এবং তিনি চলে গেছেন, নিশ্চয়ই তার নতুন লেখা আমরা পাচ্ছি না, পুরোনো লেখাগুলো হয়তো আসবে। সেই জায়গায় তো একটা শূন্যতা তৈরি হয়েছে, বা ধরেন পাঠক যারা তৈরি হয়েছেন তারা তো খুঁজবেন বই, সেটা সেই চ্যালেঞ্জটা নেওয়ারও তো একটা জায়গা আছে। সেই হ্যাঁ, হুমায়ুন আহমেদ প্রকৃত অর্থে অনেকে হুমায়ুন আহমেদ নানা কথা বলে, কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে খুব শক্তিশালী একজন লেখক মনে করি। তার খুবই মানে অনেকে ক্রিটিকটা হয়তো করে যে তার ল্যাঙ্গুয়েজের কারণে, বাট এই সিম্পল ল্যাঙ্গুয়েজে এভাবে একটা মধ্যবিত্ত জনগোষ্ঠীকে ব্যাপকভাবে ধরা, এটা খুবই পাওয়ারের কাজ। তো এই পাওয়ার নিয়ে মানে নতুন কেউ উঠে আসবেন সেটা আমরা অবশ্যই চাই। ওই শূন্যতাটা আছে, শূন্যতাটা এখনো পূরণ হয়নি। মানে হুমায়ুন আহমেদের নাম টাম দিয়ে দেখি যে নানা জনে নানা লেখা লিখতেছে, হ্যাঁ, কিন্তু লিখলেই সেটা হবে না আর কি। হুমায়ুন আহমেদের ওই জায়গাটা ধরা, এটা একটা মানে ওই হুমায়ুন আহমেদের আমার মনে হয় যে একটা স্ট্রাগল ছিল, সেই স্ট্রাগলটা থাকতে হবে, এবং সেই জায়গাটা ধরতে হবে। মধ্যবিত্তের রুচি, তার জীবনযাপন, তার সামগ্রিক যে বিষয়টা হুমায়ুন আহমেদ যে জায়গা থেকে ধরছে, এই জায়গা থেকে ধরার ক্ষমতা নিয়ে যদি উঠে আসে তাহলে সেই জায়গাটা পূরণ হবে। আর আমরা সময়ের কাছে মানে সমর্পিত হতে পারি যে আস্তে আস্তে পূরণ হবে আর কি। রহিম আফরোজ মুন্নি, আপনি যেটা বলছিলেন হুমায়ুন আহমেদের ক্ষেত্রে এরকম একটা কথা শুনতাম, তিনি বলতেন যে আমি নিজের জন্য লিখে যাই, সেটা হয়তো সে কারণেই এবং সেই স্বাভাবিকতার কারণেই হয়তো
পাঠক সেটা নিতে পেরেছে। নিশ্চয়ই এটা খুব অনুপ্রেরণার হ্যাঁ, জায়গা। নিজের আনন্দের জন্য লেখা বা নিজের জন্য লেখা বা নিজের আবেগটা যেভাবে আসে সেভাবেই প্রকাশ করা, এটা তো যে কোনো কবি সাহিত্যিক লেখার যে কোনো অঙ্গে এটাই প্রথম কথা। কারণ ওই যে নির্মাণ, যেটা আসলে ওই যে বলে না যে নাজেল তো হয় না, কিছু নির্মাণ করতে হয়। তো উনি ওনার আবেগটা যেভাবে আসে তার সঙ্গে আমার মনে হয় মাঝে মাঝে যদি বুদ্ধিবৃত্তিকের ব্যাপারটাতে আরেকটু মানে মনোযোগী হতেন, তাহলে মনে হয় মানে যে ক্রিটিকদের যেই জায়গাটা, সেখানটায় আমরা আরেকটু ভালো কিছু পেতাম আর কি। আচ্ছা, আমি একটু ওনার সাথে যোগ করি, সেটা হচ্ছে যে নাজেল এবং নির্মাণ, আমার মনে হয় দুটো একটা যোগসাজশ দরকার আছে। শুধু নির্মাণ দিয়েও হয় না, শুধু নাজেল দিয়েও হয় না। নাজেলটা আসলে আপনি কি অর্থে বোঝাতে যাচ্ছেন এখানে? মানে কবিদের তো নবী বলা হয়, তাই না? মানে সেটা মানে তার ভিতরে বলা হয় যে আসার প্রথম পংক্তিটা আসে ঐশ্বরিক ভাবে বা ঐন্দ্রজালিক ভাবে, পরেরটা নির্মাণ করেন, এরকম অনেক কিছু বলা হয়। সেটার জন্য কি আসলে যায়। পরিবেশটা খুব দরকার? মানে একটা সাহিত্য পরিবেশ বাংলাদেশের ক্ষেত্রে যদি বিবেচনা করি, আমাদের গড়পড়তা যে সাহিত্য পরিবেশ যদি আমরা বাংলাদেশে বিবেচনা নিই, সেটা আসলে কতটা উপযোগী নতুন লেখক তৈরিতে, বা আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা মনে হয় না যে সবসময় এই ব্যাপারটা ছিল। যখন রবীন্দ্রনাথ লিখেছেন, জীবনানন্দ দাশ লিখেছেন, এর পরের কবিরা আবুল হাসান লিখেছেন, শেখদের আমিনুল হকরা লিখেছেন, 90 দশক পর্যন্ত যারা লিখেছেন বা এখন পর্যন্ত লিখে যাচ্ছেন, এই চিরায়ত একটা ব্যাপার কিন্তু আছেই। লেখার পরিবেশে হঠাৎ করে নতুন কোনো সংকট বা ইয়ে যে হবে তা না। এই সংকটটা প্রত্যেক কবি লেখককে প্রত্যেক সময় তার নিজের মতো করেই তার অন্তর্যুদ্ধ এবং বহির্জগতের সাথে দ্বন্দ্ব এবং দ্বৈরথ এবং সমীকরণ দুটো মিলিয়েই তাকে কিন্তু এগোতে হবে। এটা যেমন আগের আমাদের গ্রিক লেখকদের ভিতরে ছিল, সেখান থেকে ঠিক এখনকার ঢাকার তরুণটা বা বরিশালের তরুণটা যে লিখছে, তার ভিতরেও কিন্তু সেই যুদ্ধ, চ্যালেঞ্জ সবকিছু নিয়েই তাকে এগোতে হবে। নাজিলের সাথে বোধহয় সাধনার একটা বিষয় থাকে, আমি সাধনা করলেই না হয় আসলে নাজিল হবে, সেরকম তো বিষয়টা। অফকোর্স, সেটা তো আছে। বিষয়টা হচ্ছে যে এটা মানে একটা ধ্যানের বিষয়। রিফাত চৌধুরী আছে কবি, 80 দশকের কবি, তার সাথে একদিন আড্ডা দিচ্ছিলাম, তো উনি বলতেছিল যে মানে কবিতার মধ্যেই তো আছি, বিষয়টা হচ্ছে ওটার মধ্যে থাকতে হবে। মধ্যে থাকলে আপনার ভিতরে বিষয়টা আসবে, কখনো কখনো কোনো না কোনো জায়গায় কোনো না কোনো শব্দ, কোনো না কোনো দৃশ্য আপনাকে এমনভাবে স্ট্রাইক করবে যে আপনি একটা কবিতা লেখার হয়তো একটা থিম পেয়ে যাবেন, ওইটা আপনার বোধের ভিতরে কাজ করবে, আপনি এক সময় একটা কবিতা লিখে উঠতে পারবেন হয়তো। বিষয়টা এরকম, নাজিরের জায়গাটা এরকম, আর কনস্ট্রাকশনের জায়গাটা পরবর্তীতে ওই যে লিখে উঠতে পারবেন, মানে ওইটা আপনি মানে নাজিল ওই যে ঈশ্বরের মতো নাজিল, ওহির মতো নাজিল হবে না, নিশ্চয়ই হবে ওটাকে না। আপনি কনস্ট্রাকশন করতে হবে। ধ্যানের জায়গা, শিল্প যাপনের ভিতরে থাকলে সেটা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আরেকটা সময় হয়েছে বিরতি নেবার। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সাথী থাকবে নিশ্চয়ই। আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম তরুণ লেখকদের স্বপ্ন, তাদের জীবনের বিভিন্ন বিষয় এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। আমরা আসতে চাই পিয়াস মজিদ আপনার কাছে। আপনার তো একটা কবিতার বই বের হয়েছে, আমরা জানি, কুয়াশা ক্যাফে, নামটা খুব সুন্দর। মানে এই নামটা কিভাবে আসলো বা কবিতাটা কিভাবে আসলো, এই কবিতাটা যদি একটু শুনতে চাই আমরা। আসলে এটাই যে মেলায় প্রথম দিনই বইটি এসেছে, এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে যে পুরো পাণ্ডুলিপিটি তৈরি করার আগে এক নাম ছিল, কিন্তু যখন কবিতাটি লেখা হলো মানে ফেব্রুয়ারির 1 তারিখে, মানে মেলার 10-12 দিন আগে, এবং তখনই এই কবিতাটি লেখা, এবং হঠাৎ মনে হলো যে এইটাই নাম দিয়ে দেখি, যে আগের যে আমার নামগুলো বইয়ের এটা হচ্ছে একটু গোত্রচ্যুত, কিন্তু মনে হলো যে নতুন কিছু দেওয়ার সময় নামটাও একটু নতুন ধরনের থাকুক, সেই ইয়ে থেকে আর কি এই নাম দেয়া। তো আমি এই নাম কবিতাটিই পড়ছি, কুয়াশা ক্যাফে কবিতাটি। বিথারে বিথারে ব্যথা থাকে ভূগর্ভলীন, তাই পৃথিবী এমন টিলা পাহাড়ের সানুদেশ। হিমরং রেস্তোরাঁয় আধো ঘুম কফি খাই, মূল্য শোধ করতে দেখি আমার টাকা পয়সা তামা দিয়ে এখানে। কুয়াশাই এই রাত্রির সার্বভৌম মানদণ্ড। এই দশা দেখে তুমি হেসে গড়িয়ে পড়ো, অতঃপর পাতালে শীর্ষে হাসিয়ার হিমে বিষপাত্র শূন্য করে সবাই মধুপুরের রাস্তা খুঁজি। শেষ রাত্রির আবছায়া রক্ত পড়ে আমাদের মিলিত যাত্রাপথে। হিমার্ত এই জীবন ক্যাফের, তবে কেন আমি বিল দেব একা। আপনাকে বোধহয় দিতে হবে না। ইকতিস হাসান, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো একটা পত্রিকা সম্পাদনা করেন, দুটো পত্রিকা, বিবিধ এবং প্রান্তস্বর, এবং আমাদের দেশে এই যে লিটল ম্যাগের চর্চাটা খুব নিয়মিত হয় না, এবং আমরা আপনার কাছ থেকে পাচ্ছি নিয়মিত মোটামুটি। এইটা একটু যদি বলতেন, এই চ্যালেঞ্জটাও তো নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। লিটল ম্যাগের আসলে এটা মানে এখন তো সময়টা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কি, মানে নতুন নানা মাধ্যম এসেছে। এখন আমাদের সামনে আমরা বসলে অনলাইনে বসতে পারি, অনলাইনে কবিতা আপলোড করতে পারি, এটা একটা ব্যাপার আর কি।
একটা হচ্ছে যে লিটল ম্যাক যারা করে এটা তো আসলে একটা খুবই মানে একদম প্রাণের জায়গা থেকে করে, এটা এক ধরনের প্যাশন। এই প্যাশনটা যদি না থাকে তাহলে এটা কন্টিনিউ করা একটা মুশকিল। কেউ যদি কোনো ইন্টেনশন থেকে এটা করতে যায় বা এক দুই সংখ্যা করে, তখন সে আর এটা করতে পারবে না আর কি। যদি ওই আর্টসটা না থাকে নিজের ভিতরে, তাগিদটা না থাকে, তখন সে এটা কন্টিনিউ হয়তো করবে না, হয়তো। এবং একটা সময় দেখতাম যে ধরেন বুদ্ধদেবরা যখন বিভিন্ন কবিতার সংকলনগুলো বের করতেন, ওইখানে যারা কবিতা লিখতো তারাই জনপ্রিয় হয়ে যেত, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এই সংকটটা বোধহয় আমাদের এখন একটু আছে যে ওই রকম মানের কোনো মানে ধরেন যে মানের মানে হচ্ছে ওই অর্থে জনপ্রিয় বা খুব পরিচিত খুব কম আছে, যেটা দিয়ে আসলে আপনি ওইখানে লেখা ছাপলেই হয়তো আপনি হয়ে যাবেন যে না। কণ্ঠস্বর ছিল হ্যাঁ, একসময় 60-এর দশকে। একদম। তো এই জায়গাটা আসলে এখন কিভাবে দেখছেন যে বাংলাদেশের? এটা হচ্ছে যে তখন আসলে মানে কমিউনিটি ছিল ছোট, কমিউনিটি ছোট থাকার কারণে প্রতিনিধিত্বশীল রিপ্রেজেন্টেটিভ পত্রিকা বের হতো অল্প, এবং ওইখান থেকেই লেখক হয়ে উঠত। এখন হচ্ছে কমিউনিটি অনেক বড় হয়ে গেছে, যার ফলে মানে ওই রিপ্রেজেন্টেড হবে বা ওইখান থেকে কবি উঠে আসবে এরকম মানে পত্রিকার সংখ্যা অবশ্যই আছে, এবং অনেক লেখক এইভাবে উঠেও আসছে। মানে কিন্তু পত্রিকার সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে এটা হয়তো আমাদের অনেক সময় চোখে পড়ে না। আমাদের নাগরিক ব্যস্ততা কি এর পেছনে কোনো ধরনের প্রভাব ফেলছে, যে এরকম যে বের করে নিয়ে আসার ক্ষেত্রে নাগরিক যে ব্যস্ততা, আমাদের নানা ধরনের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, যার ফলে এই লেখালেখির জায়গাটায় কনসেন্ট্রেট করাটা কি একটু কঠিন হচ্ছে নাকি? হ্যাঁ, তা তো হচ্ছেই। ওই অনেকেই বলে যে আসলে একদম মানে বেকার থাকতে কবিতাটা আরো ভালো আসতো। হ্যাঁ, সেটা তো স্বেচ্ছা আছেই বেকার আসলে। তো সুযোগ ওই অর্থে নেই। আপনার কাছ থেকে একটু জানতে চাই রহিম আফরোজ, যে অগ্রজদের জায়গাটা নিশ্চয়ই আপনাদের যারা অগ্রজ রয়েছেন তাদের কাছ থেকে কি ধরনের আশা করেন, যে তারা আপনাদের নিশ্চয়ই অনুপ্রেরণার জায়গা রয়েছেন, সেইটা যদি একটু ব্যাখ্যা করতেন। আসলে কবিতার জগৎটাও এখন মানে আমাদের সমাজের রাষ্ট্রের অন্যান্য জগতের মতোই রাজনীতি, যাকে বলে কাউকে উঠিয়ে দেওয়া, কাউকে নামিয়ে দেওয়া, তারপরে নিন্দা প্রশংসা অতিরিক্ত এই সমস্ত গুছোগুলো আছেই আসলে। তো এর মধ্যে দিয়ে লিখে যেতে হবে। আর সিনিয়রদের থেকে যেটা আশার আর কিছু নেই আসলে। মানে ওনারা আমাদের লেখার বিশেষ করে সাহিত্যের জায়গাটা থেকে মানে মানের ব্যাপারে আমাদেরকে যে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার, এই ব্যাপারগুলোতে আমি মনে করি যে ওনারা যদি আরেকটু নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন তাহলে ভালো আর কি। সেটা নিরপেক্ষতা কিভাবে বিঘ্ন হচ্ছে এখানে? নিরপেক্ষতা মানে ওই যে পছন্দের লোক অপছন্দের লোক, তারপর ওই যে বললাম অতিরিক্ত বন্দনা বা অতিরিক্ত নিন্দা, অনেক যোগ্যকেও অনেক নিন্দার কারণে সে চেপে যাচ্ছে, এইসব ব্যাপারগুলো আর কি। আর তাছাড়া মানে তরুণদের তো সমালোচনা নেবার ব্যাপারটা থাকতেই হবে, কিন্তু আমি মনে করি সমালোচনার জায়গাটা এমনও হওয়া উচিত না তাদের অতিরিক্ত সমালোচনা আমাদের আত্মসমালোচনা এমন একটা পর্যায়ে তৈরি করে যে দেখা যায় মানে অতিরিক্ত আত্মসমালোচনা যা করে মানুষকে পঙ্গু করে দেয়। সমালোচনার একটা পর্যায় থাকে, অতিরিক্ত আত্মসমালোচনা কিন্তু যেমন ওনাদের সমালোচনা ধরে আমরা আত্মসমালোচনা অতিমাত্রা করলে আমাদের যে একটা ভিতের জায়গাটাই দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে আপনার কাছে একটু আসতে চাই যে প্রকাশকদের ধরেন অনেক লেখক আসতে যাচ্ছেন, অনেক বই আমরা দেখছি, যে একটু বাছাই করার যদি বোর্ড আছে কিনা আসলে আমাদের দেশে, যে তারাই ঠিক করবে যে এটার মানসম্পন্ন হচ্ছে কি হচ্ছে না, তারপরে কোনো একটা প্রকাশনী বের করবে, এরকম উদ্যোগ কি লেখকদের জন্য নিশ্চয়ই অনেক ভালো হতো? হ্যাঁ, এটা তো আমাদের এখানে মানে প্রকাশকদের বাহিরে দেখা যায় যে প্রতিটা বড় বড় প্রকাশনীতে একটা মানে সম্পাদকীয় বোর্ড থাকে, সম্পাদনা পরিষদ থাকে, যারা আসলে পাণ্ডুলিপিগুলো বাছাই করে। আমাদের এখানে এটা একদম নাই। মানে আমাদের পিয়াস তেমার সাথে আগে আলাপ হয়েছিল, উনি বলেছিলেন যে ইউপিএল এ হয়তো আছে, কিন্তু ইউপিএল আসলে ম্যাক্সিমাম একাডেমিক বই করে। এটা হওয়া খুব জরুরি, এটা হওয়া জরুরি। ভালো বই, মানসম্পন্ন বই, এটা প্রকাশ করার ক্ষেত্রে এটা খুবই একটা জরুরি বিষয়। আমাদের প্রকাশকরা আসলে এটা করতে চায় না, কারণ একটা সম্পাদনা বোর্ড থাকা মানে তার কিছু খরচের খাত বেড়ে যায়, এটাও তারা হয়তো মাথায় রাখে। তারা হয়তো শুধু তাদের লাভের দিকটাই মানে বাড়াতে চায়, তাদের খরচের দিকটা তারা সো লিমিটেড রাখতে চায়। এই আরেকটা আমি একটু যোগ করি, সেটা হচ্ছে রহিম আফরোজের ওই প্রসঙ্গটা, এইটা আসলে খুবই সত্য। এবং এই যে পলিটিক্স সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্য ঘরানার মধ্যে একটা ভালো পলিটিক্স আছে। মানে আপনি ভালো লেখেন, আপনি ওই গ্রুপের না, আপনি ওই গোত্রের না, আপনার নাম তারা কোনোদিন নেবে না। আবার আপনি মানে আপনার লেখা হয়তো গড়পড়তা, আপনাকে নানাভাবে সামনে নিয়ে আসতেছে।
এই বিষয়গুলো আসলে সাহিত্যের জন্য খুবই ক্ষতিকর এবং আলটিমেটলি আমার মনে হয় যে শেষ পর্যন্ত হয়তো এই পলিটিক্স দিয়া গোত্রবদ্ধতা দিয়া হয়তো সচিব হওয়া যায় কিন্তু সাহিত্যিক হওয়া যায় না। হ্যাঁ, ফলে এইগুলো যারা করতেছে বা যারা এগুলো প্যাট্রোনাইজ করতেছে তারা আসলে সাহিত্যের লোক কিনা, সাহিত্য তারা করতে চায় কিনা, নাকি পলিটিক্সটাই করতে চায়। তারা যদি পলিটিক্সটা করতে চায় তাহলে রিয়েল পলিটিক্সে যাক, এইখানে পলিটিক্স করতেছে কেন? সেটা নিশ্চয়ই আমরা চাইবো না সেটা। তো এই চ্যালেঞ্জটা কিভাবে আসলে আপনার মোকাবেলা? হ্যাঁ, আমি এই প্রশ্নটা যখন উঠেছে এটা খুবই সঙ্গত প্রশ্ন, কারণ এগুলো আমরা চেপে রাখি আসা উচিত, কারণ এখানে একটা স্বচ্ছতা তো অবশ্যই দরকার, যেহেতু এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহিত্যের। তো আমার মনে হয় যে এই সংকটটা কিন্তু আগেও ছিল। যেমন আমরা দেখেছি যে জীবনানন্দ দাশের চিঠিপত্রগুলো যদি আমরা দেখি, হুমায়ুন কবিরকে লেখা বা সঞ্জয় ভট্টাচার্যকে লেখা, দেখবো যে সেখানেও কিন্তু এই চাপা শ্বাস এবং দীর্ঘশ্বাস ছিল। যে জীবনানন্দ দাশের অনেক কবিতা উনি পাঠাচ্ছেন যে বড় বড় অনেকে তো তাকে কবি হিসেবে স্বীকার করেন। সেই সমকালে দেখা যাবে যে ওই সমসাময়িক কালে যেসব কবিতা তার সাথে যাদের ছাপা হয়েছে তাদের আজকে নাম হয়তো সাহিত্যের ফুটনোটে স্থান পেয়েছে, আর হয়তো জীবনানন্দ দাশকে নিয়ে তার স্কুলিং বাংলা ভাষা পেরিয়ে কত দুর্বিস্তৃত জায়গায় চলে যাচ্ছে। তো জীবনানন্দ দাশের ডায়েরিতেও কিন্তু সেই হতাশা ছিল এবং ইয়ে ছিল, এবং একটা বিশ্বাস ছিল যে এই অক্ষরের জুড়েই এটা কিন্তু অতিক্রম হবে। তারা যে কথাটি বলেন এটা তো অবশ্যই সত্য, এবং সেই সাথে ইর্তিজা হাসানের কথাটা আমি এখানে যোগ করব যে এইটা পেরিয়ে যে হয়তো একটা নির্দিষ্ট মুখ্য অর্জন সম্ভব হবে, কিন্তু এই যে দীর্ঘ দূরযাত্রার একটা ব্যাপার ছিল, অনেক যাত্রাপথকে একটু বিলম্বিত করছে বটে, কিন্তু আলটিমেটলি সেই কিন্তু এটা টিকবে না, কারণ সেই যোগাযোগটা কিন্তু অক্ষরের সাথেই হবে, সেখানে কিন্তু আর কারো প্রতিনিধিত্ব থাকবে না। বলেছেন নাকি যে প্রতিভা নাকি আটকে রাখা যায় না, সেটা নিশ্চয়ই আটকে রাখা যায়। নতুন পাঠকদের উদ্দেশ্যে যদি একটু, যারা আপনাদের বই পড়ছে বা আপনারা চাচ্ছেন, পাঠক তো আসলে আমাদের সব জায়গা থেকে, আমরা যারা আপনারা যারা লেখালেখি করেন, আমি খুব একটা লিখি না, সেটা মূল সেই জায়গায় তাদের কাছে আসলে আপনাদের যদি ছোট্ট করে চাওয়াটা, শেষ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, নতুন পাঠকদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তারা আসলে মানে সিরিয়াস বই চিনতে চেষ্টা করবেন, পড়তে চেষ্টা করবেন আর কি। এবং সে যদি কবিতা পছন্দ করে, ভালো কবিতা কারা লেখে সেটা তাদের সার্চিং এ তারা বের করবেন এবং তারা পড়বেন, এটা তাদেরকে কেউ বলে দিবেন আর কি। আপনি একটু ওই একই কথা, বেশি করে বই কিনুন, পড়ুন। দেউলিয়া হন কিনা পিয়াস মাঝি, আপনার কাছে এই বিষয়টাই শেষ আমরা জানতে চাইবো। আমি বলবো যে শুধু আমাকেই না বা আমাদেরকেই না, আমরা যারা এখানে আছি বা যারা তরুণ আছি তাদেরকেই না, পাঠককে বলবো যে নতুন লেখাকে পড়ুন, নতুন ভাবনাকে পড়ুন। ওই ভাবনাকে পড়ার মধ্য দিয়েই কিন্তু আমরা আরো নতুন দিকে যাব। যে ওই ভাবনার সাথে যোগাযোগটা হচ্ছে এখন সবচেয়ে জরুরি ব্যাপার, যে নতুন যে ভাবনার জন্ম হচ্ছে নতুন ধরনের লেখায়, সেই ভাবনার সাথে যোগাযোগটা আমাদের সবার জন্য, সাহিত্যের জন্য যেমন, আমাদের সামগ্রিক সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে এই নতুন ভাবনার সাথে যোগাযোগ স্থাপন। আমরাও চাইবো সেটা, যে পাঠক নতুন বই পড়বে, জনপ্রিয় লেখকদের যেমন বই পড়বে, যারা নতুন লিখছেন সেই বইগুলো তারা খুঁজে নেবে এবং তার মধ্যে দিয়ে আমাদের সাহিত্য এগিয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো আয়োজন নিয়ে।